আজকে আমরা শুরু করছি ক্লাস 11 এর ভেক্টর অধ্যায়টি। তো এর আগে তোমাদের একমাত্রিক গতি নিয়ে বেশ কিছু থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল ভিডিও আমি তৈরি করে দিয়েছি। তো তোমরা নিশ্চয়ই সকালে সেগুলো দেখেছো। তো ভেক্টরও খুব ইন্টারেস্টিং। এটা কাইনেমেটিক্সের দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় ছিল একমাত্রিক গতি, এটাকে বলতে পারি আমরা দ্বিমাত্রিক গতি। এখানে আমরা ভেক্টর সম্পর্কে অনেক কিছু শিখবো এবং আর কি শিখবো, প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তো প্রথম আমরা শিখে নেবো ভেক্টর, স্কেলার, এগুলো কি জিনিস তোমরা একটু একটু জানো, সবাই ছোট থেকে পড়ে আসছো। তা সত্ত্বেও আমরা একদম বেসিক জায়গা থেকে শুরু করব। তো যে কোনো ভৌত রাশিকে ভৌত রাশি কাদের বলে? যাদের আমরা পরিমাপ করতে পারি বা মেজারমেন্ট করতে পারি, পরিমাপ করা যায় যাদের, তাই তো ভৌত রাশি কারা? যারা পরিমাপ যোগ্য, তাদেরকে আমরা ভৌত রাশি বলি। তো ভৌত রাশির দুটো ভাগে ভাগ করা হয়। প্রথমত আমরা জানি ভৌত রাশির দুটো ভাগ, একটা হচ্ছে ভেক্টর, একটা স্কেলার। স্কেলার রাশি আর দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর রাশি, তাই তো তোমরা জানো। তো দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। তো স্কেলার রাশি মানে আমরা কি জানি? কোনো একটা ভৌত রাশির ন্যূনতম তার একটা মান থাকবে, যে জিনিসটাকে আমরা পরিমাপ করব। তো শুধুমাত্র যে রাশিগুলোর ক্ষেত্রে মানই যথেষ্ট সেটাকে প্রকাশ করার জন্য তাদের আমরা বলি স্কেলার রাশি। যেমন ধরো দৈর্ঘ্য, দূরত্ব, দ্রুতি, ঠিক আছে, এগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন বস্তুর ভর, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আবার ভেক্টর রাশি কারা? ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা জানি বেশ কিছু কন্ডিশন আছে, তবেই ভেক্টর রাশি হবে। যাদের ক্ষেত্রে মান আর অভিমুখ দুটোই থাকে, দিক থাকবে নির্দিষ্ট অভিমুখ, যেমন বেগ তার একটা অভিমুখ থাকে, ত্বরণ, সরণ, এরা হচ্ছে ভেক্টর রাশি। আবার এদের ক্ষেত্রে সাধারণ বীজগাণিতিক পদ্ধতি প্রয়োগ করা যায় না, এদের যোগ বিয়োগ করার ক্ষেত্রে। মানে যখন আমরা সরণ হিসাব করি সেক্ষেত্রে আমরা সবসময় প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্বটা হিসেব করি। আবার জানি আমাদের যে ভেক্টর রাশি যেগুলো, তাদের ক্ষেত্রে তোমরা ছোটবেলায় পড়ে এসেছো ক্লাস 9-এ, বলের সংযোজনের সামান্তরিক সূত্র। এখানেও আমরা সামান্তরিক সূত্র, বল একটা ভেক্টর রাশি। তো তার ক্ষেত্রেও আমরা কীভাবে ভেক্টর রাশি হিসেবে সেটা আচরণ করছে সেগুলো আমরা শিখে নেব। তো আমাদের ভেক্টর রাশির ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভেক্টর রাশির উপাংশ বিভাজন বা কম্পোনেন্টে ভাঙা এবং যোগ বিয়োগ গুণ, এগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে এই অধ্যায়ে। বেশ অনেক কিছু শিখবো আমরা, ঠিক আছে। তো স্কেলার রাশি মানে কি? এদের ক্ষেত্রে শুধুমাত্র মান থাকে, আর এদের ক্ষেত্রে স্কেলার রাশি যোগ করার ক্ষেত্রে 2 যোগ 2 4, 3 বিয়োগ 2 1, এই নিয়মগুলো খাটে। সাধারণ বীজগাণিতিক পদ্ধতি অবলম্বন করতে পারি ভেক্টর রাশির ক্ষেত্রে। যেমন ধরো বলে একজন ব্যক্তি, ছোট্ট একটা উদাহরণ দিই। ধর একজন ব্যক্তি পূর্ব দিকে গেছে 3 কিলোমিটার, সেখান থেকে উত্তর দিকে গেছে 4 কিলোমিটার, তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। কিন্তু সরণ আমরা কোনটা জানি? সরণ হচ্ছে এটা হলো সরণ। তাহলে এখানে দেখো সরণ তাহলে কত হচ্ছে? 5 কিলোমিটার। তাহলে এখানে কিন্তু 4 3 7 মোট সরণ আমরা কখনো যোগ করে পেলাম না। এখানে নিশ্চয়ই কোনো আলাদা রুল প্রয়োগ করা হলো বা নিয়ম প্রয়োগ করা হলো। এখানে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম। তো ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, এগুলো আমরা ব্যবহার করব। তো ভেক্টরের যোগ বিয়োগগুলো খুব ভালো করে শিখে নেব, আর কি কি শিখবো সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। আচ্ছা, তো এবার তাহলে ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র মান অভিমুখ থাকলেই হবে না। যে সকল রাশির মান অভিমুখ আছে তার সঙ্গে ভেক্টরের যোগের যে নিয়ম সেগুলো প্রয়োগ করা যায়, সেগুলোর ক্ষেত্রেই তাদের আমরা ভেক্টর রাশি বলবো। তাহলে এদের ক্ষেত্রে 1 নম্বর কি থাকবে? মান থাকবে। 2 নম্বর অভিমুখ থাকবে। এবং এদের নির্দিষ্ট
ভেক্টর বীজগণিতের নিয়ম প্রয়োগ করা যাবে। যাদের ক্ষেত্রে তারাই হচ্ছে ভেক্টর রাশি সাধারণ বীজগণিতিক পদ্ধতি এখানে প্রয়োগ করা যাবে না, তাদের আমরা বলছি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির ক্ষেত্রে কোন একটা ভেক্টর যদি বলি, ধরো যেমন বললাম বেগ ভেক্টর, বেগ যদি ভেক্টর হয়, যেমন উদাহরণ দিচ্ছি বেগ, বেগ হলো একটা ভেক্টর রাশি। ভেক্টর কোয়ান্টিটি, তাহলে বেগকে লিখলে ভি লিখে মাথায় একটা তীর চিহ্ন দিতে হবে সর্বদা টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস। যেমন সরণ যদি বলি, ধরো একজন ব্যক্তি এ থেকে বি তে গেছে, তাহলে এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, সে গেছে কোন দিকে, এ থেকে বি এর দিকে, তাহলে এর সরণ কত হলো, এর সরণ হলো এ বি মাথায় তীর। কখনোই তীরটা আমরা উল্টো দিকে দিতে পারবো না, তীরের সাহায্যে আমরা ভেক্টরের অভিমুখকে প্রকাশ করছি। এবং যখন দুটো ভেক্টর আমরা প্রকাশ করব, এই তীরের দৈর্ঘ্যটাই হবে ভেক্টরের স্কেলার মান। ভেক্টরের যে মানটা হবে সেটাকে স্কেলার ভ্যালু বা স্কেলার মান বলা হবে। এবং ভেক্টরের ক্ষেত্রে মাথায় একটা তীর দিতে হবে, তীরটা যদি বড় দিই তাহলে বুঝবো তার মানটা বড়, আর তার সঙ্গে তার অভিমুখটাও বুঝতে পারছি, এবং সেটা যে ভেক্টর কোয়ান্টিটি সেটাও আমরা বুঝে যাচ্ছি। প্লাস এখানে তীরের সাহায্যে একটা ভেক্টর প্রকাশ করা যাচ্ছে, কিন্তু স্কেলারের ক্ষেত্রে যেমন দ্রুতি, স্পিড, দ্রুতি বললাম ভি, তাহলে এখানে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন আমরা প্রয়োগ করছি না। আবার একটা উদাহরণ দিতে পারি আমরা, দূরত্ব, ডিস্টেন্স, ডি, এখানে কিন্তু কোনো আমরা সরণকে যেমন এস দিয়ে লিখি, মাথায় ভেক্টর চিহ্ন দিলাম, তাহলে সরণ ভেক্টর এটা। তাহলে এখানে আমাদের ভেক্টর স্কেলারের মধ্যে আমাদের এখানে ভেক্টরটাই গুরুত্বপূর্ণ। ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র মান অভিমুখ থাকলে হবে না, এদের ক্ষেত্রে এই যে বীজগাণিতিক পদ্ধতিগুলো আমরা প্রয়োগ করি, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র সব শিখবো, বহুভুজ সূত্র প্রত্যেকটাই কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো। এই নিয়মগুলো এখানে খাটানো যাবে এবং তার সাহায্যে আমরা ভেক্টরকে যোগ বিয়োগ এগুলো করতে পারবো এবং শিখতে পারবো। ঠিক আছে, তো এই হলো কি আমাদের ভেক্টর রাশি। ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে তার একটা মান, মানটা কি করে লিখবো সেটা দেখিয়ে দিই। ভেক্টর রাশি যদি যেমন ধরো বললাম বেগ ভেক্টরটা হলো ভি, সেটা আমি তাহলে বেগ ভেক্টরের মান যদি বলি তাহলে কেমন লিখবো, মান মানে বোঝায় পরম মান, অ্যামপ্লিটিউড নেওয়া। পরম মান মানে দুদিকে দুটো দাগ দিতে হবে, দিয়ে মাঝখানে ভিটা লিখতে হবে, এটা হচ্ছে তার মান বোঝাচ্ছে। তার মানটা কত বললাম, ধর একটা ট্রেন পূর্ব দিকে যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগে বা 70 কিলোমিটার/আওয়ার বেগে, তার মানে তার মানটা হলো 70, আর ডিরেকশন টুয়ার্ডস আমার ইস্ট ডিরেকশনে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, তাহলে সেটা ডিরেকশন আমাদের তখন দিতে হবে। সেটা কি করে দেবো, সেটার নির্দিষ্ট নিয়ম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব। তো এই হচ্ছে আমাদের ভেক্টর। তো ভেক্টরের ক্ষেত্রে এই রুলগুলো আমাদের কাজে লাগাতে হবে। ভেক্টরকে যোগ বিয়োগ গুণ এগুলো আমরা খুব ভালো করে দেখে নেব। ঠিক আছে, এছাড়াও আমরা কি দেখবো এই অধ্যায়ে, প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তো দ্বিমাত্রিক গতি তো আমরা এখানে পড়বো, এটা মেইনলি দ্বিমাত্রিক গতির সম্পর্কিত এই অধ্যায়। তো যাই হোক, এবার আমাদের কতগুলো বিষয় দেখে নিতে হবে। ভেক্টর সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা আমাদের সিলেবাসে যেটা আছে সেটা আমরা এবার একটু দেখে নেব। বা ভেক্টরের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ ভেক্টর। ঠিকঠাক আসছে? ভেক্টরের প্রকারভেদ আমরা দেখব এবার। তো প্রথম যেটা শিখবো, তাহলে ভেক্টরকে প্রকাশ করতে গেলে মাথায় একটা তীর দিতে হবে, তার একটা মান থাকবে, যে ভেক্টর হবে সেটা দিয়ে আমরা নামটা তার লিখবো। যেমন তাহলে ভেক্টরকে একটা তীর দিয়ে প্রকাশ করতে হবে। 1 নম্বর চলে আসছে সমান ভেক্টর।
কতগুলো ভেক্টরকে সমান ভেক্টর বা সম ভেক্টর বা ইকুয়াল ভেক্টর কখন বলা হবে? যখন তাদের মান সমান এবং অভিমুখও একই। যেমন ধরো বললাম দুটো ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে দেখতে পাচ্ছি দুটোর লেন্থ সমান, লেন্থটাই কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে। তীর দিচ্ছি মানে যদি কোনো ভেক্টরকে প্রকাশ করি, বললাম ধরো একটা ট্রেনের বেগ বললাম 70 কিলোমিটার পার আওয়ার, এ ট্রেনের বেগ দিলাম এটা 70 কিলোমিটার পার আওয়ার, এটা হলো ভিএ, ভিএ ভেক্টরকে প্রকাশ করলাম। একটা বললাম 100 কিলোমিটার পার আওয়ার, এটা ভিবি ভেক্টর। এটা কিন্তু দেখো দৈর্ঘ্যটা আমি একটু বড় দিয়েছি, তাহলে দৈর্ঘ্য দেখে কিন্তু আমরা বিচার করতে পারবো কোন ভেক্টরটার পরম মান বা অ্যামপ্লিটিউডটা বড়। তার জন্য আমরা কিন্তু এখানে তীরগুলো একটু বড় দেবো। তাহলে ইকুয়াল ভেক্টর মানে কি শিখলাম? যে ভেক্টরের দুটো ভেক্টরের মান এবং মান সমান, পরম মান সমান আর অভিমুখ একই, তখন তাদের বলা হবে কতগুলো ভেক্টরের মান পরম মান যদি সমান হয় এবং অভিমুখ একই হয় তখন তাদের বলা হবে সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে? পরম মান সমান, তার মানে mod of A equals to mod of B, এবং দু নম্বরটা কি হতে হবে? দুটোই একই দিকে দেখিয়েছি, তীর দুটো ধনাত্মক x অক্ষের দিকে টুয়ার্ডস পজিটিভ x অ্যাক্সিস, তার মানে ডিরেকশন সেম এবং অভিমুখ একই। যেমন দুটো ট্রেন একই বেগে পাশাপাশি যাচ্ছে একই দিকে, দুটো ট্রেন একই বেগে একই দিকে যাচ্ছে, তাহলে তারা সমান ভেক্টর। দু নম্বর বিপরীত ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব কি? a ভেক্টর ইকুয়ালস টু b ভেক্টর। এটা মানে কি বোঝাচ্ছে? দুটো ভেক্টর সমান লিখেছি মানে দুটো ভেক্টরের মান সমান এবং তাদের অভিমুখটাও পরস্পর সমান। বিপরীত ভেক্টর এবার চলে আসি, বা অপোজিট ভেক্টর। বিপরীত ভেক্টর মানে দুটো ভেক্টরের, এটা বললাম a ভেক্টর, এটা b ভেক্টর। তাহলে দেখো দুটো ভেক্টরের দৈর্ঘ্য দুটো সমান মানে পরম মান সমান, কিন্তু অভিমুখটা বিপরীত। মানে এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে কত? 0 ডিগ্রি। এদের ক্ষেত্রে দুটো ভেক্টর বিপরীত আছে মানে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। ওকে, তাহলে বিপরীত ভেক্টর মানে কি? পরম মান সমান কিন্তু অভিমুখ বিপরীত। অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? a ভেক্টর mod of a vector equals to mod of b vector, but a vector equals to minus b vector। মানে a ভেক্টরের অভিমুখ যেটা, b ভেক্টরের অভিমুখটা উল্টো, উল্টো বলে এখানে একটা মাইনাস চিহ্ন বসানো হলো। ঠিক আছে, তাহলে আমরা দুটো শিখে গেলাম। প্রথমটা শিখলাম সমান ভেক্টর, দ্বিতীয়টা হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে দুটো ভেক্টর আমরা শিখে গেছি। তো এরপর চলে আসি আমরা 3 নম্বর, একতলীয় ভেক্টর। নামে বুঝতে পারছি কোপ্ল্যানার। কতগুলো ভেক্টর যদি একই তলে মানে অবস্থান করে তাদের আমরা বলবো একতলীয় বা কোপ্ল্যানার ভেক্টর। যেমন ধরো একটা ফুটবল মাঠে খেলা হচ্ছে, ফুটবল গ্রাউন্ডে প্লেয়াররা খেলছে, সবাই কিন্তু দৌড়চ্ছে, তারা কিন্তু সবাই একই প্লেনে দৌড়চ্ছে, কিন্তু সবগুলো একই দিকে নয়। তার মানে এক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ারের যে বেগ ভেক্টর সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন অভিমুখে ক্রিয়াশীল, ভিন্ন ভিন্ন অভিমুখে ক্রিয়াশীল। তার মানে এখানে কতগুলো ভেক্টর, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তার মানে একই বিন্দু থেকে যদি কতগুলো ভেক্টরকে, তার মানে এখানে আমরা একতলীয় যে ভেক্টর সেগুলোকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমরা একই তলে অবস্থান করবে বিভিন্ন দিকে। এদিকে একটা ধরো ই আছে, তাহলে আমি সেই ভেক্টরগুলোকে
তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী কতগুলি ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন আমরা তাদের বলবো সবগুলো ভেক্টর একই তলে আছে, অর্থাৎ এরা একই বিন্দু থেকে তাদের ক্রিয়াশীল ভিন্নমুখী কতগুলি ভেক্টরকে আমরা বলতেই পারি একতলীয় ভেক্টর, বা তারা এক বিন্দুতে নাও থাকতে পারে, আলটিমেটলি তারা এক বিন্দুতে এগুলোকে এঁকে ফেলাই যাবে। কারণ এগুলো সব হচ্ছে ফ্রি ভেক্টর, কারণ আমরা এটাকে শিফট করতে পারি, স্থানান্তর করতে পারি, ফ্রি ভেক্টর বলা হয় সেই জন্য, মানে মুক্ত অবস্থায় আছে সেই জন্য এটা ফ্রি ভেক্টর। তাহলে আমরা এটাকে শিফট করি, একটা পয়েন্টে রিপ্লেস করেছি, তার মানে এখানে ভেক্টরগুলো কি সব কটি ভেক্টর একই তলের ওপর হয় এক্স ওয়াই, নয় ওয়াই জেড বা জেড এক্স, যে কোনো তলে অবস্থান করবে। তাহলে এরা কি সকলে একই তলে অবস্থান করবে। তাহলে সবগুলো ভেক্টর এখানে একই তলে যদি অবস্থান করে তখন তাদের আমরা বলবো একতলীয় ভেক্টর, এবং এদের মান সমান হতেও পারে, অভিমুখ আলাদা হতেও পারে, যা খুশি হোক, কোনো সমস্যা নেই। সব ভেক্টরগুলো যদি একই প্লেনে থাকে তখন আমরা বলবো এদের কোপ্ল্যানার বা একতলীয় ভেক্টর। এরপর আমরা যাবো, তাহলে শিখে নিলাম তিনটে। এরপর আমরা যাবো 4 নম্বরে। বেসিক জিনিস খুব ভালো করে শিখবে তোমরা। 4 নম্বর চলে আসছি। এটা হলো কোপ্ল্যানার এবং কোলিনিয়ার, মানে এক রেখীয় ভেক্টর। কোলিনিয়ার একই রেখা বরাবর, মানে কতগুলো ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। কতগুলো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল বা বিপরীত সমান্তরাল হয় এবং তারা একই রেখা বরাবর তাদের সাজানো সম্ভব হয় তখন তাদের বলা হচ্ছে এক রেখীয় ভেক্টর। মান নির্বিশেষে, মানে মান যা খুশি হোক না কেন, মান নির্বিশেষে কতগুলি সমান্তরাল বা বিপরীত সমান্তরাল ভেক্টরকে আমরা বলবো এক রেখীয় ভেক্টর। তাহলে এখানে মান নির্বিশেষে যে কোনো মানে কতকগুলি সমান্তরাল বা বিপরীত সমান্তরাল, মানে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি সমান্তরাল ভেক্টরকে বলা হয় এক রেখীয় ভেক্টর। তার মানে হয় এরা, তার মানে আমাদের এই ছবি অনুসারে এরা কিন্তু প্রত্যেকেই ওয়াই অক্ষ বরাবর অ্যালাইন করছে বা সজ্জিত আছে। যেমন এটা পজিটিভ ওয়াই অক্ষের দিকে, সিটা পজিটিভ ওয়াই অক্ষের দিকে, বিটা নেগেটিভ ওয়াই অক্ষের দিকে। তার মানে এরা সবাই একই রেখা বরাবর সজ্জিত আছে, সেই জন্য এদের আমরা কি নাম দিলাম? এক রেখীয় ভেক্টর। ঠিক আছে, এরপর যেটা আসছে মোস্ট ইম্পর্টেন্ট, 3খানা স্টার মেরে রাখবে, খুব ইম্পর্টেন্ট, আমাদের পদে পদে কাজে লাগবে। সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। একক বা ঐকিক বলা হয় অনেক সময়। হস্যি দীর্ঘি কি চারটা হতে পারে, দীর্ঘি হস্যি হবে, ওই হলো যা খুশি একটা হলো, দীর্ঘি হোক হস্যি হোক সেটা বড় কথা না, ইউনিট ভেক্টর। এটা আমাদের খুব মানে মাথায় রাখতে হবে, এটা ইংরেজি নামটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মন দিয়ে বুঝবে। দেখো, একটা ভেক্টরকে প্রকাশ করছি যেমন আমরা যেমন ছোটবেলায় সংখ্যা রেখা আঁকতাম, কি বলতাম? প্রত্যেকটা ঘরকে এক একক করে ধরতাম, তাই না? তার মানে একটা যখন ভেক্টরকে আমরা প্রকাশ করব তাহলে তার ক্ষেত্রে একটা স্কেল দরকার। একটা ধরো স্কেলে মাপছি 5 সেন্টিমিটার, মানে 5 ঘর, 5 ঘরের সমান হলে 5 সেন্টিমিটার। তাহলে একক ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য যে একক আমরা ব্যবহার করি, ইউনিট, সেটাই হচ্ছে তার একক। একক মানে এক ঘরের মানটা কত, এক ঘরের একক ভেক্টরের যে মানটা হবে সেটা হবে 1, আর তার একটা নির্দিষ্ট অভিমুখ
প্রকাশ করব। তাহলে একক ভেক্টর কাকে বলে? নির্দিষ্ট অভিমুখী একক মান সমন্বিত ভেক্টরকে বলা হয় একক ভেক্টর। তাহলে কি শিখে নিলাম? একক ভেক্টর মানে কি? একক ভেক্টরের কি থাকবে? একটা মান কত হবে? 1। একক ভেক্টরের মান কত? একক ইউনিট ভেক্টরের মান কত হয়? 1 হয়। আর একটা নির্দিষ্ট অভিমুখ, যেমন ধরো কোন একটা কণা x অক্ষ বরাবর গতিশীল, ধনাত্মক x অক্ষ বরাবর গতিশীল, এটা মূল বিন্দু, এটা x অক্ষ, পজিটিভ x অ্যাক্সিস বরাবর গতিশীল। তো কণাটার অবস্থান আমরা কি করে বোঝাবো? বললাম কণাটা কোন মুহূর্তে x, 0, 0 বিন্দুতে অবস্থান করছে। x, 0, 0 মানে ধনাত্মক x অক্ষের উপর সে x খানা ঘর গেছে। এবার একটা ঘর, তাহলে এই যে ভেক্টরটা, এটা যদি p বিন্দু হয়, তাহলে OP ভেক্টরটাকে আমরা কি করে প্রকাশ করব? তার যে অবস্থান মূল বিন্দু থেকে সে কতখানি তার সরণ হয়েছে সেটা প্রকাশ করব কি করে? এবার তার জন্য কি করা হয়? একটা ঘর সমান কত সেটা যদি জানি, তাহলে x খানা ঘর কত, সেই একটা ঘরের যে ভেক্টর সেটাকেই বলা হচ্ছে একক ভেক্টর। কারণ একটা ঘরের মান কত? 1। তার দিক কোন দিকে? ধনাত্মক x অক্ষের দিকে। ওকে, তাহলে এবার ধনাত্মক x অক্ষ হলে একটা ঘর হচ্ছে i ক্যাপ, এই একটা ঘর সমান হচ্ছে i ক্যাপ। তাহলে এখানে সে কতগুলো ঘর গেছে? x খানা ঘর গেছে। তাহলে OP ভেক্টরকে প্রকাশ করব x i ক্যাপ। এবার এটাই যদি নেগেটিভ x অক্ষের দিকে যেত, তাহলে বললাম এটা স্থানাঙ্ক বললাম -x, 0, 0, সে q বিন্দুতে আছে। তাহলে মূল বিন্দু থেকে তার সরণ কতখানি? তাহলে ও কিউটা কত হবে? সবসময় দৈর্ঘ্যটা ভাববো। তাহলে এই দিকে একটা ঘর হচ্ছে, একটা ঘর মানে এই দিক বরাবর একক ভেক্টর, তাহলে কত হলো? আমরা লিখবো কি? i, মাথায় একটা এরকম ক্যাপ দিয়ে দেবো, টুপি দিয়ে দেবো, i ক্যাপ। আর নেগেটিভের দিকে গেলে সেটা হচ্ছে -i ক্যাপ, কারণ নেগেটিভ মানে মাইনাস অ্যাক্সিস। তাহলে সেই ক্ষেত্রে কত হবে? কত দূরত্ব কাছে? x দূরত্ব, -x মানে নেগেটিভ বলে মাইনাস লিখেছি, তাহলে এটা হবে x i ক্যাপ বা -x i ক্যাপ। ওকে, তাহলে x অক্ষে দিলে একক ভেক্টর, তার মানে বুঝি একটা ঘর মানে কত, সেটাই হচ্ছে একক ভেক্টর। ওকে, তো সাধারণত তাহলে একটা ভেক্টরকে, তাহলে দেখো, তাহলে যদি আমরা এখানে বলি OP যে ভেক্টরটা, এগুলো আমরা মুছি। OP যে ভেক্টরটা আমরা পেলাম, ছোট্ট করে বুঝি। OP যে ভেক্টর সেটাকে যদি বলি a বা x, তাহলে OP ভেক্টরটাকে যদি আমরা x ভেক্টর বলি, এটা সমান কত আসছে? x i ক্যাপ। তাহলে i ক্যাপ সমান চলে আসছে, দেখো, x ভেক্টর বাই x। তাহলে x ভেক্টরের মানটা কত? x ভেক্টরের মান কত? এখানে কত দূরত্ব গেছে? সে x দূরত্ব গেছে, তাহলে তার মান হচ্ছে x, আর উপরটা কি? ভেক্টর। তার মানে সহজে শিখে গেলাম একক ভেক্টর মানে ভেক্টর বাই তার পরম মান। তাহলে কোন একটা ভেক্টরকে, এটাই হচ্ছে আমাদের সূত্র, কোন একটা ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো, সেই অভিমুখের একক ভেক্টর পাবো। আমরা খুব ভালো করে শিখবো, ভালো করে বুঝবো। তাহলে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, এখানে x ভেক্টর কোনটা ধরেছি? OP-টাকে x ভেক্টর ধরেছি। তাহলে এই OP-র মানটা কত? এইটুকুনি, দৈর্ঘ্যটা কত? x। তাহলে x ভেক্টর বাই x সমান i ক্যাপ। এখান থেকে আমরা যদি কোনাকুনি দিয়ে লিখি, তার মানে কোন একটা ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তো আমাদের খেয়াল রাখতে হবে কি, যেটা শেখার তোমরা ঠিক করে লিখে নেবে। তো আমাদের খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো তিনটে যে অক্ষ আমরা জানি,
এই তিনটে দিয়ে আমরা প্রকাশ করব। এটা হচ্ছে x, এটা y, এটা z। মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, প্রত্যেকের সাথে প্রত্যেকে লম্ব x y z। ঠিক আছে, এটা x, এটা y, এটা z, প্রত্যেকের সাথে প্রত্যেকে লম্ব। তাহলে x বরাবর একক ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ x তাহলে কোনটা হবে? এটা মাইনাস x। পজিটিভ y এটা, তাহলে মাইনাস y কোনটা হবে? এটা পজিটিভ z এটা, তাহলে মাইনাস z কোনটা হবে? এটা। ওকে, তাহলে x অক্ষ বরাবর একক ভেক্টর কি? এই বরাবর গেলে এক ঘর সমান i ক্যাপ, একদম এটা দিয়ে আমরা লিখব। x অক্ষ বরাবর একক ভেক্টরের কে কি দিয়ে প্রকাশ করা হবে? i ক্যাপ দিয়ে। y বরাবর গেলে হচ্ছে j ক্যাপ, z বরাবর গেলে হচ্ছে k ক্যাপ, আর উল্টো গুলো গেলে মাইনাস বসবে একটা করে। ঠিক আছে, কিংবা ধরো বললো একটা কণার স্থানাঙ্ক, বললো ধরো একটা কণার স্থানাঙ্ক, তার মানে বলে দিল ধরো 3, 5, -3। তার মানে x বরাবর তার ভেক্টরটা কি হবে? 3i ক্যাপ x বরাবর। y বরাবর কত? 5j ক্যাপ। z বরাবর কত? -2k ক্যাপ। ওকে, এইভাবে আমরা যখন আমরা শিখব এটাকে মোটটা কত সেটা যোগ দিয়ে বার করব, সেটা পরে আসছি। তার মানে x বরাবর একক ভেক্টর হচ্ছে i ক্যাপ, y বরাবর একক ভেক্টর হচ্ছে j ক্যাপ। এটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে। আর z বরাবর একক ভেক্টর, তাহলে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে গেলে আমরা সর্বদা কি ব্যবহার করব? একক ভেক্টর। এটা আমাদের সহজ হয়ে যাবে। বললাম ধরো উত্তর দিকে যাচ্ছে, ধরো আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বললো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এটাকে আমরা x, x ড্যাশ, y, y ড্যাশ ভাবতেই পারি, কোনো সমস্যাই নেই। বলে একটা জাহাজ উত্তর দিকে গতিশীল 50 কিলোমিটার/ঘন্টায়, জাস্ট ছোট করে মান বললাম। তার মানে একটা জাহাজ উত্তর দিকে যাচ্ছে, তাহলে তার বেগটা হবে কত? বেগ ভেক্টরটা কত হবে? মান কত? 50। সে যাচ্ছে কোন দিকে? y বরাবর, মানে এটা কোন দিক? j ক্যাপ। তার মানে তার বেগ ভেক্টরটা হয়ে গেল 50j ক্যাপ। বলেছি বেগটা, বলেছি বেগের মান কত? 50, আর দিকটা উত্তর দিক, উত্তর দিকটাকে আমরা y অক্ষ ধরেছি, তাহলে তার বেগ ভেক্টরটা হয়ে গেল 50j ক্যাপ। মিটার/সেকেন্ডই ধরলাম, 50 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে 50j ক্যাপ এত। যদি বলে আমাদের পূর্ব দিকে যাচ্ছে, তাহলে কত লিখবো? এই জাহাজটা যদি পূর্ব দিকে যেত, তাহলে তার ক্ষেত্রে v হতো কত? হতো 50, এটা x অক্ষ মানে i ক্যাপ, মিটার/সেকেন্ড। তার মানে আমাদের একক ভেক্টরটা বুঝে গেলেই আমরা পাশে সেটা বসিয়ে দিলেই বুঝে যাচ্ছি, তার অভিমুখটা বুঝতে পেরে যাচ্ছি। তাহলে একক ভেক্টরের মান হচ্ছে 1, আর সে একটা অভিমুখকে প্রকাশ করছে। তো একক ভেক্টরটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আর একক ভেক্টরের পরম মান কত? 1। আর একক ভেক্টর বার করতে গেলে কি করতে হবে? কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাব। কোনো ভেক্টর বাই তার ভ্যালু। যেমন বললাম ধরো, জাস্ট এক্সাম্পলে আমি আসি। বললো একটা প্রশ্ন বলি, একটি কণার উপর প্রযুক্ত বল সমান এক ভেক্টর বলে দিয়েছে। তাহলে বলের অভিমুখ কোন দিকে? বলের অভিমুখের একক ভেক্টর নির্ণয় করো। তুমি ধরলে একক ভেক্টর একটা কিছু ধরে নিলে, মনে করি একক ভেক্টরটা n, তাহলে n ক্যাপ সমান কত হবে? মনে করি যেদিকে বল কাজ করছে সেই অভিমুখের একক ভেক্টরটা হচ্ছে n। তাহলে কি শিখেছি? তাহলে বলের মান, বলটা কত? f, তার পরম মান কত? বাই মড f। তাহলে ভেক্টরকে, বলকে তার পরম মান দিয়ে ভাগ করলাম, বল ভেক্টরটা দেওয়া ছিল, তাহলে তার পরম মান দিয়ে ভাগ করে দিলাম, কি পেয়ে গেলাম? বলটা যেদিকে কাজ করছে সেই দিক বরাবর বা তার সমান্তরাল দিক বরাবর একক ভেক্টরটা আমরা পেয়ে যাচ্ছি। যদি বলটা x অক্ষের দিকে কাজ করে তাহলে এটা i ক্যাপ পেয়ে যাবো হিসাব করলে।
ওয়াই অক্ষ বরাবর হলে জে ক্যাপ, বা দুটো মিলেও হতে পারে, কোনো তল বরাবর গেলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সবকিছুই থাকতে পারে দুটো দুটো করে। আর যদি সেটা ভাসমান অবস্থায় থাকে, ত্রিমাত্রিক হয়, তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তিনটেই থাকবে। ঠিক আছে, সেটা আমরা আস্তে আস্তে এর পরবর্তী যে আলোচনা, আমাদের পরবর্তী যে ভেক্টরের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ, সেটাতে আমরা শিখে যাব। আচ্ছা, ভেক্টরের প্রকারভেদ হবে। আমি এতক্ষণ লক্ষ্য করিনি ভেক্টরের প্রকার ভেক্টর তো হয় না, ক্লাসিফিকেশন অফ ভেক্টর ভুল লিখেছিলাম। তো এই হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কি? ধনাত্মক x অক্ষ বরাবর একক ভেক্টর কি বলেছি? আই ক্যাপ। ধনাত্মক y অক্ষ বরাবর কি বলেছি? জে ক্যাপ। ধনাত্মক z অক্ষ বরাবর বলেছি কে ক্যাপ। তোমরা এটাগুলো গিলোকে ইচ্ছে মতনও বসাতে পারো, কিন্তু তাহলে পাশে লিখে দিতে হবে। এগুলো প্রচলিত। x অক্ষ বরাবর যাচ্ছে মানে তার ওই বরাবর একক ভেক্টরটা আই ক্যাপ, y বরাবর যাচ্ছে মানে সেটা জে ক্যাপ। তুমি ওটাকে x ক্যাপ, y ক্যাপ, z ক্যাপও লিখতে পারো, তাহলে পাশে তোমাকে উল্লেখ করে দিতে হবে। কিন্তু আই ক্যাপ লিখছি মানে কেউ লিখলো ধরো 5 আই ক্যাপ, মানে কি বুঝলো? ওইদিকে কণাটার যদি সরণ বললো 5 আই ক্যাপ, তার মানে কি বুঝবো? একটি কণার সরণ 5 আই ক্যাপ, মানে কি কণাটা x অক্ষ বরাবর যাচ্ছে, ধনাত্মক x অক্ষ বরাবর, এবং সে মূল বিন্দু থেকে 5 একক দূরে অবস্থান করছে। এটা আমরা বুঝে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পয়েন্ট পেলাম আমরা। কত প্রথম বললাম কি? প্রথম বললাম সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, তারপরে একতলীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর, একক ভেক্টর। এবার নেক্সট আসছে আমরা একটা গুরুত্বপূর্ণ অবস্থান ভেক্টর। পাঁচ নম্বর পয়েন্ট, 5 না 6, খুব ইম্পর্টেন্ট, অবস্থান ভেক্টর। তো আমরা অবস্থান মানে তো বুঝি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এটা তো আমরা শিখেছি। তো সেটার ক্ষেত্রে আমরা কিভাবে অবস্থান ভেক্টরকে কিভাবে একক ভেক্টরের সাহায্যে অবস্থান নির্ণয়, তার মানে অবস্থান ভেক্টর মানে কি? কোন কণার মূল বিন্দু সাপেক্ষে অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর আমরা ব্যবহার করব, তাহলে মূল বিন্দু সাপেক্ষে কোন কণার অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর প্রয়োজন, সেটিকেই আমরা বলবো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, বা একটা আমরা পরে নাম শিখবো রেডিয়াস ভেক্টর। যদি কণাটা বৃত্তপথে আবর্তন করে তখন সেটাকে অবস্থান ভেক্টর। ছবিটা ক্লিয়ার আসছে তো? হ্যাঁ, ঠিকই আছে। সেটা হচ্ছে আমাদের, তো দেখো প্রথম চলে আসি একমাত্রিক। একমাত্রিক নির্দেশতন্ত্র। একমাত্রিক নির্দেশতন্ত্রের স্থানাঙ্ক তো একটা লাগে। যেমন ধরো একটা কণা x অক্ষ বরাবর যাচ্ছে, তার স্থানাঙ্ক p বিন্দুতে আছে, এটা তো আমরা জানি r। তাহলে r ভেক্টরটাই হচ্ছে এখানে অবস্থান ভেক্টর। এটা বলে x, 0, 0। তাহলে একমাত্রিক নির্দেশতন্ত্রের ক্ষেত্রে r অবস্থান ভেক্টরকে তাহলে কি দিয়ে প্রকাশ করব? OP ভেক্টর সমান r ভেক্টর। আর অবস্থান ভেক্টর অভিমুখ কোন দিকে হবে? সর্বদা মূল বিন্দু থেকে বাইরের দিকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অবস্থান ভেক্টর বা রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, যেটাকে বলতে হবে r তে ব্যাসার্ধ হয়, তাহলে তার ক্ষেত্রে ডিরেকশন টুয়ার্ডস সেন্টার টু আউটওয়ার্ড ডিরেকশন, কেন্দ্র থেকে বাইরের দিকে হবে সবসময়। এটা যেন গুলিয়ে না যায়। সবসময় ডিরেকশনটা কোন থেকে? ও থেকে পি এর দিকে। পি ও হবে না, সেন্ট্রালি হবে না, কেন্দ্রের দিকে হবে না, কেন্দ্র থেকে বহির্মুখী। ওকে, সবসময় আউটওয়ার্ড উইথ রেসপেক্ট টু সেন্টার ডিরেকশন হবে পজিশন ভেক্টরের। তাহলে একমাত্রিক নির্দেশতন্ত্রে তাহলে আর পেয়ে গেলাম, অবস্থান ভেক্টরটা কত পেয়ে গেলাম? মানে ওপি যেটা, সেটা হচ্ছে দেখো x বরাবর একক ভেক্টর কত? আই ক্যাপ। দূরত্বটা কত? মানটা কত? x। তাহলে x আই ক্যাপ। যদি y এর দিকে থাকতো তাহলে y জে ক্যাপ, z এর দিকে থাকলে z কে ক্যাপ। আচ্ছা, এবার দ্বিমাত্রিক যদি যাই,
দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রে যদি এবার আমরা চলে যাই, দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র মানে আমাদের কণাটার অবস্থান x, y, তাহলে r ভেক্টর হবে এটা। তাহলে দেখো x মানে বুঝি এখানে যেতে গেলে তাকে x এর দিকে আগে যেতে হবে x, তাহলে এইদিকে কতটা যাবে xi ক্যাপ, তারপরে সেখান থেকে y এর দিকে যাবে, তাহলে সেখান থেকে y এর দিকে যাবে কত y বরাবর, তাহলে কত হবে এটা y j ক্যাপ। তাহলে x এর দিকে গেল xi ক্যাপ, এই দিকটা হচ্ছে j ক্যাপের দিক, কতখানি আছে y j ক্যাপ, তার মানে r টা কত চলে আসছে xi ক্যাপ প্লাস y j ক্যাপ। আচ্ছা, এর একটা কথা, এর ক্ষেত্রে যে দৈর্ঘ্য মানে ওপির যে দৈর্ঘ্য সেটা তার কত মড r সমান কিন্তু x, মড দেওয়া মানে i ক্যাপ ছাড়া বাকিটুকুনি পড়ে থাকবে, একটা থাকে, শুধু x i ক্যাপের সহগগুলো চিন্তা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়ালো দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রে মূল বিন্দু সাপেক্ষে যে অবস্থান ভেক্টর, তাহলে x এর দিকে কত xi ক্যাপ প্লাস y j ক্যাপ, যোগ করে দেবো দুটো। তাহলে এখানে দেখো আমরা যে সূত্র প্রয়োগ করলাম সেটাই কিন্তু ত্রিভুজ সূত্র। তো প্রথমে গেছে কতটা xi ক্যাপ, তারপরে গেছি কতখানি y j ক্যাপ, আলটিমেটলি গেলাম xi ক্যাপ প্লাস y j ক্যাপ মানে কিন্তু r ক্যাপ। মোট যে সরণ লব্ধি সরণ বা রেজাল্ট্যান্ট সরণ বলতে পারি সেটাই হচ্ছে এখানে অবস্থান ভেক্টর। তো এখানে আর এর যে পরম মানটা বের হবে, দুটো থাকলে কি করতে হবে, দিতে হবে রূপ চিহ্ন দিতে হবে, দিয়ে কি করতে হবে i ক্যাপের যে সহগ তার স্কয়ার প্লাস j ক্যাপের সহগ তার স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো তোমরা এটা কিন্তু পড়ে এসেছো আগে, পড়েছো তো, আর এর মান এটা হয় r থিটা, পড়েছিল এখানে থিটা যদি হয় তাহলে r এর মানটা কত হতো রুট ওভার x স্কয়ার যোগ y স্কয়ার। তার মানে সহগ নির্ণয়ের উপায়টা কি হলো, পরম মান নির্ণয়ের উপায় কি i ক্যাপের সহগ স্কয়ার যোগ j ক্যাপের সহগ স্কয়ার যোগ যদি k ক্যাপ থাকতো তাহলে k ক্যাপের সহগ স্কয়ার, এভাবে চলবে। আর tan থিটা কত হয়, অভিমুখটা সব সময় বলতে হবে, এর অভিমুখটা কত tan থিটা হচ্ছে লম্ব হলো y, ভূমি হলো x, y বাই x, তাহলে থিটা চলে এলো কত tan ইনভার্স y বাই x। তোমরা ক্যালকুলেটর দেখবে ইনভার্স ফাংশন দেওয়া থাকে, সেখান থেকে শিফট সুইচটা টিপবে, সেকেন্ড ফাংশন tan টিপবে, দেখবে tan টু দি পাওয়ার -1, এটাকে বলে বৃত্তীয় অপেক্ষক ইনভার্স ফাংশন বা ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষক। তোমরা মোস্ট প্রবাবলি ক্লাস 12 এ গিয়ে শিখবে, তখন আমরা ক্যালকুলেটরে শিখে ফেলতে পারবো, এখান থেকে বার করে ফেলতে পারবো। তার অভিমুখ হচ্ছে থিটা আর মান কত এটা ভেক্টরের, তাহলে মানটা কত কোনটা রুট ওভার x স্কয়ার যোগ y স্কয়ার, আর অভিমুখ কোনটা হচ্ছে সেটা হচ্ছে থিটা tan ইনভার্স y বাই x। আচ্ছা, এবার ধরো দ্বিমাত্রিক হলো, ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্রে যদি যাই, ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্রে অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করা হয়, তার ক্ষেত্রে তো একটা কোন অবস্থান করছে এখানে p তে x, y, z, তার ক্ষেত্রে অবস্থান ভেক্টরটাও p, এটা r ভেক্টর। তাহলে এখানে উপিটা তাহলে কত হবে এই নির্দেশ তন্ত্রে, তাহলে r ভেক্টরটা কত আগে যেতে হবে x এর দিকে, x মানে xi ক্যাপ, তাহলে x এর দিকে গেল x, তাহলে xi ক্যাপ হলো, সেখান থেকে এদিকে গেল y j ক্যাপ, সেখান থেকে এখানে গেল z k ক্যাপ, তাহলে xi ক্যাপ প্লাস y এর দিকে গেল y j ক্যাপ সরণ, এখানে উপরে গেল z k ক্যাপ, তাহলে তিনটে যোগ হবে, তাহলে আলটিমেটলি সরণ পেলাম আর z k ক্যাপ। তাহলে তার মানটা কত হবে, মান হবে তাহলে রুট ওভার x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্রের ক্ষেত্রে অবস্থান ভেক্টর বার করতে গেলে তাহলে কত হচ্ছে, যেমন ধরো বললে একটা কোণের অবস্থান 3, 4, 5, একটা কোণের অবস্থান বলো 3, 4, 5, কিংবা
এক্সাম্পল দিতে দিতে তোমাদের শিখতে হবে। ধরো বললো একটা কণার অবস্থান ভেক্টর আর বলে দিল 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তার মানে তার স্থানাঙ্কটা কত হলো? তাহলে স্থানাঙ্কটা কত? তাহলে স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে 3, 1, -6। ক্লিয়ার? x এর মানটা 3, y এর মানটা কত? 1, z এর মানটা -1। অবস্থানটা পেয়ে গেলাম। তাহলে অবস্থান জানলেই কিন্তু আমরা অবস্থান ভেক্টর লিখে ফেলতে পারি। তাহলে কোন একটা কণার অবস্থান যদি x y z হয়, তার অবস্থান ভেক্টর মানে কি মূল বিন্দু থেকে কণাটা কত দূরে আছে বা তার যে ভেক্টর r ভেক্টর যেটা কত হবে x², দূরত্বটা হবে √x² যোগ y² যোগ z² মানটা, আর ভেক্টরটা কত হবে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। এর ক্ষেত্রে যেহেতু মাইনাস, তার মানে মাইনাস নেগেটিভ z অক্ষে আছে, সেটা বুঝে যাচ্ছে এখান থেকে আমরা। তাহলে এই হচ্ছে আমাদের প্রসিডিওর এখানে হলো। যেমন ধরো, তো এর সাহায্যে আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারি। তো ধরো আমাদের এই ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র x y z এই যে নির্দেশতন্ত্র, ছবিটা ক্লিয়ার আসছে আশা করি? হ্যাঁ, তো এটা ঠিক আছে। আচ্ছা, তো ধরো একটা কণার অবস্থান বললো, ধরো p বিন্দুর অবস্থান বললো x1 y1 z1, আর এখানে একটা বিন্দু বললো q x2 y2 z2। এটা দুটো বিন্দুর অবস্থান x y z, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে দুটো বিন্দুর অবস্থান বলেছে। তাহলে এটা যদি মূল বিন্দু হয়, তাহলে প্রথমটার যে অবস্থান ভেক্টর সেটাকে বললাম আমরা r1, আর দ্বিতীয়টার অবস্থান ভেক্টর সেটাকে বললাম r2। তাহলে আমরা r1 r2টা বার করে নেব ছবি থেকে আগে। তাহলে এই ছবি অনুসারে r1টা আসছে x1i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, আর r2টা আসছে মানে ওটা হচ্ছে OP হলো, মানে OQ যেটা, r2টা আসছে x2i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এবার আমাদের ধরে বললো তাহলে p থেকে q, pq ভেক্টরটা কত? এই ভেক্টরটা আমাদের কত বার করতে বললো? pq ভেক্টরটাকে বলা ধরো r ভেক্টর। তাহলে r ভেক্টরটা আমরা কি করে বার করব? তাহলে দেখো, যদি কণাটা o থেকে q তে গেছে ধরি, তাহলে এই ছবি অনুসারে সে আগে o থেকে p গেল, p থেকে q গেল। তার মানে আমরা কি লিখতে পারি r2 সমান, এটা আলটিমেট o থেকে q তে পৌঁছলো, সে বললো p হয়ে পৌঁছেছে। p হয়ে পৌঁছলে তাহলে কেমন হতো? OP আগে, যেমন এখানে কি, এখান থেকে এখানে যাওয়া মানে কি x y z। তাহলে এক্ষেত্রে o থেকে q তে গেলে সে আর একটা পথেও যেতে পারে এই পথ বরাবর। তাহলে o থেকে p, p থেকে q। তাহলে OP টা কত? r1 প্লাস r1 ভেক্টর প্লাস r ভেক্টর, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আমরা শিখবো আবার। এখানে দেখো r1 আর r এগুলো একই দিকে, দুটোই কিন্তু অ্যান্টি ক্লক ঘুরেছে, মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলে এরকম আসছে, আর এটা কিন্তু উল্টে গেছে। একই দিকে হলে q থেকে ও হতো তীরটা উল্টো। তার মানে এখানে আমরা বলবো r1 আর r এদের লব্ধি হচ্ছে r2। আপাতত শিখে রাখি, যখন ত্রিভুজ সূত্র পড়বো ডিটেলস বলছি আমি। তাহলে r1 আর r এই দুটো যোগ করে কোনটা পাবো? যেটা উল্টো থাকবে। যদি একই দিকে হতো তিনটের যোগফল 0 হয়ে যেত, সেটাকে বলতাম নাল ভেক্টর। ওকে, কারণ যাত্রা শুরু যেখান থেকে সেখানে আবার ঘুরে চলে এসেছি। তাহলে সরণ শূন্য, যেমন ছোটবেলায় শিখেছি। তাহলে এক্ষেত্রে কিউতে যেতে গেলে সে যেতে পারতো কেমন? OP প্লাস PQ ইকুয়ালস টু OQ বলতেই পারি। O থেকে P গেলাম, P থেকে Q, ভেক্টর যোগ করছি, নরমাল যোগ নয় কিন্তু। হ্যাঁ, তাহলে দিক অনুসারে যোগ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি r1 প্লাস r, তাহলে r চলে আসছে r2 মাইনাস r1। তার মানে বিয়োগ যদি করি r2 মানে i বিয়োগ j বিয়োগ k বিয়োগ, তাহলে এটার কথা আসছে r2 থেকে r1 বিয়োগ করলে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1
জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। এখান থেকে আমরা আর এর মড বার করতে পারি, তাহলে দৈর্ঘ্যটা কত হবে মড অফ আর, তাহলে কত হবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা p থেকে q এর যে দূরত্ব সেটা আমরা নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, তো এইভাবে আমরা অবস্থান ভেক্টরকে কাজে লাগিয়ে বহু জিনিস করতে পারি। অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর সেটাই হলো অবস্থান ভেক্টর। এটা কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার যেটা চলে আসি, যদি আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে লাইক ভেক্টর বা সমভেক্টর। তো কতগুলো ভেক্টরের মান সমান হোক বা আলাদা হোক, সমভেক্টর, সমান ভেক্টর বলছি না, ইকুয়াল ভেক্টর নয়, ইকুয়াল ভেক্টরটা হচ্ছে সমান ভেক্টর, এটা হচ্ছে লাইক ভেক্টর বা সমভেক্টর। এটা 7। কতগুলো ভেক্টরের যদি অভিমুখ অভিন্ন হয়, দুই বা ততোধিক ভেক্টরের যদি অভিমুখ অভিন্ন হয়, মান সমান হতেও পারে নাও হতে পারে, তখন তাদের আমরা বলবো সমভেক্টর। যেমন এটা a, এটা b, এটা c, তিনটেরই অভিমুখ ধনাত্মক x অক্ষের দিকে। তাহলে কতগুলো ভেক্টরের দুই বা ততোধিক ভেক্টরের যদি অভিমুখ অভিন্ন হয় তখন তাদের বলা হচ্ছে লাইক ভেক্টর বা সমভেক্টর। এক্ষেত্রে ভেক্টরগুলি পরম মান সমান নাও হতে পারে। ওকে, এটা শর্ট কোশ্চেনের জন্য আমি বলে রাখলাম। নেক্সট 8, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর বা একটা নাম আছে অকার্যকর ভেক্টর, বা এটাকে ইংরেজিতে বলে নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বা নাল ভেক্টর মানে, ধরো একটা কণা যাত্রা শুরু করেছে, ধরো এ থেকে শুরু করলো, বি তে গেল, বি থেকে শুরু করে সি তে গেল, সি থেকে শুরু করে এ তে চলে গেল। তাহলে তো দেখো, তার ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট দুটোই সেম। একটা ভেক্টরের দুটো বিন্দু হয়, এটা আদি বিন্দু, আর এটা হচ্ছে অন্তিম বিন্দু। দুটো বিন্দু যদি একই জায়গায় অবস্থান করে সেই ভেক্টরকে বলা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, মানে একটা পয়েন্ট। তার মানে তার অ্যামপ্লিটিউড ডিরেকশন কিছু নেই, কিন্তু ভেক্টরকে প্রকাশ করতে গেলে যোগ বিয়োগ বা এই যে নিয়মগুলো আমরা প্রয়োগ করি তার ক্ষেত্রে একটা অভিমুখ থাকে। তার মানে দুটো, যে ভেক্টরের আদি আর অন্তিম বিন্দু একই জায়গায়, মানে একটা দশমিক পয়েন্ট বিন্দু, যেখানেই শুরু সেখানেই শেষ, যেখানেই শুরু এ থেকে শুরু এতেই শেষ। তাহলে এক্ষেত্রে আমরা যদি এখানে বলি এটাকে এ ভেক্টর, এটাকে বি ভেক্টর, এটাকে সি ভেক্টর, সে অনুসারে আমরা লিখব এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মোট সরণ কত এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে ইকুয়াল টু 0 মাথায় একটা ভেক্টর। কিন্তু তার মনে রাখতে হবে তিনটে ভেক্টরকে যোগ করলে যেহেতু একটা ভেক্টর আসে, কতগুলো ভেক্টরকে যোগ করে সমজাতীয় ভৌত রাশি, তাহলে একই জিনিস আসবে ভেক্টর, তাই সেই জিনিসটা তাহলে 0 কখনো লিখতে পারবো না। 0কে লিখতে গেলে 0-এর মাথায় একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। 0 মানে একটা পয়েন্ট। তাহলে যে ভেক্টরের আদি বিন্দু আর অন্তিম বিন্দু একই জায়গায় থাকবে সেটাকেই আমরা বলছি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। ঠিক আছে, তো এক্ষেত্রে ভেক্টর চিহ্নটা কেন দেওয়া হচ্ছে, এখানে মান অভিমুখ না থাকলেও ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রে যেহেতু আমাদের এই রুলগুলো প্রযোজ্য হচ্ছে, কতগুলো ভেক্টরকে যোগ করছি, প্রথম গেলাম সরণে এ থেকে বি তে সরণে,
বি থেকে সি তে সরণ বি, সি থেকে এ তে সরণ সি, তাহলে মোট সরণ কত? 0। সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা ভেক্টর দরকার। মোট সরণটাও তো একটা মোট সরণ, মানে সেটাও তো একটা ডিসপ্লেসমেন্ট, মাস্ট বি ভেক্টর কোয়ান্টিটি। তো এটাকে এক্সপ্লেন করার জন্য একটা ভেক্টর দরকার, সেটাকে আমরা বলছি অ্যাজ এ নাল ভেক্টর বা জিরো ভেক্টর বা অকার্যকর ভেক্টর। এখানে কোনো এফেক্ট, এখানে কোনো কার্য হচ্ছে না, সেই দিক থেকে 1 0 নেট আমরা জানি। এক্ষেত্রে যদি একই জায়গায় ফিরে আসি সেক্ষেত্রে কোনো এফেক্টিভ ভ্যালু পাচ্ছি না, ভেক্টরের ডিরেকশন পাচ্ছি না, তাই এটা কোনো অকার্যকর ভেক্টর আমরা বলে এটাকে ডাকছি। তাহলে এক্ষেত্রে যদি দুটো ইকুয়াল ভেক্টরের মধ্যে বিয়োগ করি, ধরো দুটো ভেক্টর আছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর থেকে এ ভেক্টরকে বিয়োগ করলে সেটা হবে জিরো ভেক্টর, কিন্তু তার মানটা হবে জিরো। এ থেকে এ কে বিয়োগ করলে জিরো, বা দুটো অপোজিট ভেক্টর আছে এ প্লাস মাইনাস এ, এটা সমান কিন্তু জিরো ভেক্টর, কিন্তু এর মান জিরো ভেক্টর, কিন্তু এর মানটা কত? a প্লাস মাইনাস a। এই দুটো ভেক্টর, এটা হলো সমজাতীয় ভেক্টরের অন্তর্ফল বা বিপরীত ভেক্টরের সমজাতীয় বা সমান ভেক্টরের অন্তর্ফল। ইকুয়াল ভেক্টরের যদি অন্তর্ফল করি বা বিপরীত ভেক্টরের যোগ করি, সেই ক্ষেত্রে যে ভেক্টরটা পাওয়া যায় তার পরম মান শূন্য হলেও সেটা একটা ভেক্টর, সেটাকে আমরা বলছি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আলটিমেটলি নাল বা জিরো ভেক্টর একটা বিন্দুকে বোঝায়, কারণ তার যেখানেই শুরু সেখানেই শেষ, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট দুটো সেম পজিশনে আছে, দ্যাট এ পয়েন্ট। তাহলে আদি বিন্দু অন্তিম বিন্দু একই অবস্থানে আছে, তাই এটাকে আমরা বলছি শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বা নাল ভেক্টর। এটা খুব সিগনিফিকেন্ট। দুটো ভেক্টরকে, যেমন ধরো আমরা জানি দুটো ট্রেন যদি পাশাপাশি একই বেগে একই দিকে যায়, তাহলে একটার সাপেক্ষে দ্বিতীয়টা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ শূন্য হয়, স্থির মনে হয়। একই বেগে ধরো দুজন বন্ধু সাইকেল নিয়ে পাশাপাশি যাচ্ছি একই বেগে একই দিকে, তাহলে কি মনে হবে? একজনের সাপেক্ষে অন্যজন স্থির। তাহলে এটাই কিন্তু, যেমন ধরো আমরা রিক্সা করে যাচ্ছি বা গাড়ি করে যাচ্ছি, দুজনেই তো গতিশীল হচ্ছে, কিন্তু একজনের সাপেক্ষে অন্যজন স্থির, তাহলে সেটা কিন্তু জিরো ভেক্টর, কারণ তাদের মধ্যে আপেক্ষিক বেগ শূন্য। তাহলে আপেক্ষিক বেগ শূন্য হলে তার মানে বুঝবো তারা একই বেগে একই অভিমুখে যাচ্ছে, অর্থাৎ আপেক্ষিক বেগ ভেক্টরের মানটা যদি জিরো হয় তাহলে সেটাও একটা নাল ভেক্টর। নাল ভেক্টরটা কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং খুবই একটা গুরুত্বপূর্ণ ভেক্টরের মধ্যে এটা পড়ে। আচ্ছা, নেক্সট আমি দুটো ভেক্টর বলে ক্লাসিফিকেশন শেষ করব। নম্বর অক্ষীয় ভেক্টর। যখন কোনো কণা বক্রপথে গমন করে, সেই বক্রপথে স্পর্শক বরাবর যে ভৌত রাশিগুলো অভিমুখ হয় সেইগুলোকেই বলা হচ্ছে অক্ষীয় ভেক্টর। যেমন একটা কণা ধরো বক্রপথ বা বৃত্তপথে ঘুরছে, একটা কণা এটা অক্ষ, এই কণাটা একটা কণা আর ব্যাসার্ধে, তাহলে এটা মূল বিন্দু, তাহলে এটা অবস্থান ভেক্টর কোন দিকে হয়? বাইরের দিকে। ওকে, তো কণাটা ধরলাম ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, এই দিকে এইভাবে ঘুরছে। তোমরা জানো এই জিনিস শিখে এসছো আগে, তাই তো? দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। তো যখন একটা কণা বক্রপথে ঘুরবে, এই বক্রপথের কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি, এই স্পর্শক বরাবর কি থাকবে? তার রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ। তাহলে অক্ষীয় ভেক্টর কোন দিকে? বক্রপথের স্পর্শক অভিমুখী ভেক্টর, যেগুলো হবে যেমন কি বললাম, এদিকে হতে পারে তার রৈখিক সরণ s, রৈখিক বেগ v, রৈখিক ত্বরণ f বা a, লিনিয়ার অ্যাক্সিলারেশন, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ভেলোসিটি, এগুলো হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ। ওকে, তো এইগুলো হচ্ছে বক্রপথে স্পর্শক বরাবর যে ভেক্টরগুলো থাকে সেগুলোকেই আমরা বৃত্তীয় গতি বা রোটেশনাল মোশনের ক্ষেত্রে, সার্কুলার মোশনের ক্ষেত্রে দেখব। তো বক্রপথের স্পর্শকের দিকে যেগুলো থাকবে তাদের আমরা বলবো অ্যাক্সিয়াল ভেক্টর। ঠিক আছে, সরি একটু ভুল বললাম, এটা পোলার ভেক্টর, মেরু ভেক্টর।
একটু খেয়াল করো। আর অ্যাক্সিয়াল ভেক্টর মানে লিখে ফেলেছি যখন চেঞ্জ করে দিলাম, আর একটা ভেক্টর হয় 10 নম্বর, সেটাই হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর মানে যে ভেক্টরগুলো বৃত্তপথে যখন বক্রপথে ঘুরছে তার একটা অক্ষ থাকবে, কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে। ধরো এই বরাবর তাহলে থাকছে মেরু ভেক্টরগুলো। আমি একটু ভুল বলে ফেলেছিলাম, সরি, খেয়ালে কথায় বলে ফেলেছি। তো এই বরাবর স্পর্শক বা এইদিকে ঘুরছে বা এইদিকে ঘুরছে, তার যে স্পর্শক বরাবর যে ভেক্টর কোয়ান্টিটিগুলো থাকবে সেগুলোর নাম দিলাম আমরা পোলার ভেক্টর বা মেরু ভেক্টর। আর অক্ষ বরাবর যেগুলো থাকবে উপরে বা নিচে, যদি এদিকে ঘোরে তাহলে উপর দিকে, যদি ঘূর্ণনটা এদিকে হয় তাহলে ডিরেকশনগুলো উপরে হবে। কি কি থাকে উপরে? ওমেগা। ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে? ওমেগাকে কি বলে? কৌণিক বেগ। তাহলে এটা হচ্ছে অক্ষ বরাবর। অক্ষ বরাবর উপরে বা নিচে। আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তো ওমেগা যেমন থাকছে কৌণিক বেগ, কৌণিক যেগুলো হবে রোটেশনাল ফ্রেমে যে যে ভেক্টরগুলো আমরা ইউজ করব, যেমন কি ওমেগা কৌণিক বেগ, অ্যাঙ্গুলার স্পিড বা ভেলোসিটি। আর কি থাকবে? আলফা। আলফা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ত্বরণ, কৌণিক ত্বরণ। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, যেটা তোমরা পড়েছো পরমাণুতে, mvr equals to nh/2 পাই, তাই তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম বা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। সব আমরা এগুলো শিখবো আবার। আচ্ছা, আর কি থাকে? টর্ক। যেমন যখন আমরা কোনো কিছু গাড়ি স্টিয়ারিং ঘোরাই, সে ঘোরাতে যে সাহায্য করে, রৈখিক গতি সৃষ্টি করে বল। আমি একটা বস্তুকে ঠেলে দিলাম, সেটা আমার একদম পিছলে চলে গেল। আর রোটেশন ঘোরাতে গেলে, আবর্তন করতে গেলে একটা জিনিস লাগে, তাকে বলে টর্ক, টাও। তাহলে এইগুলো অনেক কিছু আছে। কৌণিক ত্বরণ হলো, কৌণিক বেগ, টর্ক হলো, বলের ভ্রামক আছে। ওর এই কটা জাস্ট এক্সাম্পল হিসাবে। তাহলে যখন কোনো একটা কণা, আমি আবার বলছি ভুল বলার জন্য সরি, ভুল অন্যমনস্ক হয়ে বলে ফেলেছিলাম। তো বক্রপথে যখন যাবে, বক্রপথে স্পর্শক বরাবর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মেরু ভেক্টর বা পোলার ভেক্টর। কারা থাকবে? রৈখিক যেগুলো, রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ভরবেগ, বল, এগুলো হচ্ছে আমাদের রৈখিক বল। যেটা স্পর্শকীয় বল, ট্যানজেনশিয়াল করে একটি বলা যেতে পারে, ট্যানজেনশিয়াল ফোর্স বা স্পর্শকীয় বল, সেগুলো হচ্ছে স্পর্শক বরাবর থাকবে, তাদের আমরা নাম দিলাম পোলার ভেক্টর, পোল বরাবর যারা থাকবে। আর কতগুলো ভেক্টর থাকবে? তারা অক্ষ বরাবর থাকবে। এবার কথা, যদি কণাটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, অ্যান্টি ক্লক ঘোরে, অ্যান্টি ক্লক ঘোরাকে বলে পজিটিভ রোটেশন, পজিটিভ রট। ধনাত্মক ঘূর্ণন হচ্ছে, ধনাত্মক ঘূর্ণন মানে উপরে হবে, এদিকে ঘুরবে, তোমরা সবাই জানো এটা। আর যদি কণাটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে কেমন হবে? এদিকে ঘুরছে মানে নেগেটিভ রোটেশন, মাইনাস রট। তার ক্ষেত্রে অক্ষীয় ভেক্টরগুলো নিচে চলে আসবে, তার ডিরেকশন ডাউনওয়ার্ড হবে। এটাই কিন্তু ডিরেকশনের ইউনিট ভেক্টর, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, নেগেটিভ জেড অ্যাক্সিস। ফর পজিটিভ rotation it is towards the upward direction, and for negative rotation it is towards the downward direction with respect to the plane of the paper. যে প্লেনে এটা ঘুরছে সেই প্লেনের সঙ্গে ভার্টিক্যালি আপওয়ার্ড আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে প্লেনের সাথে, যে প্লেনে পার্টিকেলটা মুভ করছে সার্কুলার পাথে আর কার্ভ কোনো পাথে, বক্রপথে আবর্তন করছে, সেই পথের সঙ্গে তলের সঙ্গে কিন্তু এরকম। যদি কণাটা এই দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে তলের সাথে লম্ব উপর দিকে, আবার নিচের দিকে ঘুরলে তলের সাথে নিচের দিকে লম্ব। ওকে, তো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, আমরা যে খাতায় যে ছবি আঁকবো সেই খাতার তলের সাথে কিন্তু উপরের দিকে ভার্টিক্যালি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড। যখন সেটা পজিটিভ রোটেশন হবে, আমার যেগুলো অ্যাক্সিয়াল ভেক্টর টুয়ার্ডস ভার্টিক্যালি আপওয়ার্ড, এন্ড ফর নেগেটিভ রোটেশন ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে সেগুলো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওকে, তো এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভেক্টর। এইভাবেই আমরা ভেক্টর রাশিকে কতগুলো ভাগে ভাগ করলাম। তাহলে কি কি শিখলাম? সমান ভেক্টর, আমি একটু রিপিট করে দিই। সমান ভেক্টর, যে ভেক্টরগুলোর মান সমান, অভিমুখ সমান। বিপরীত ভেক্টর, যাদের মান সমান, অভিমুখ বিপরীত।
একতলীয় ভেক্টর যারা একই তলে আছে, তুমি খাতার উপর কতগুলো ভেক্টরের দাগ কাটলে সবগুলো খাতার প্লেনে আছে, দে আর কোপ্ল্যানার। আচ্ছা, কোলিনিয়ার মানে কতগুলো সমান্তরাল বা বিপরীত সমান্তরাল যারা একই রেখা বরাবর আছে, হয় সবগুলো যদি ধনাত্মক ওয়াই হয় বা সবগুলো ধনাত্মক ঋণাত্মক ওয়াই বরাবর হয় বা পজিটিভ নেগেটিভ এক্স অক্ষ একই রেখা বরাবর থাকবে, দে আর প্যারালাল অর অ্যান্টি প্যারালাল টু ইচ আদার বাট দে আর কোলিনিয়ার, একই রেখা বরাবর তারা অ্যালাইন হতে পারে বা সজ্জিত হতে পারে। তারপরে শিখলাম হচ্ছে সমভেক্টর, কতগুলো ভেক্টরের অভিমুখ যদি এক হয়, মান সমান হোক বা না হোক, তাদের বলবো আমরা লাইক ভেক্টর। ওকে, তারপরে শিখলাম আমরা কি একক ভেক্টর, একটা খুব গুরুত্বপূর্ণ, একটি নির্দিষ্ট অভিমুখে একক মান সমন্বিত ভেক্টরকে একক ভেক্টর বলে, এবং এটাই হচ্ছে ভেক্টরকে প্রকাশ করার জন্য একক। কোনো ভৌত রাশিকে পরিমাপ করার জন্য কি কি লাগে, একটা মান আর একটা একক লাগে। তাহলে ভেক্টরকে প্রকাশ করার জন্য তার একটা মান লাগে, একটা একক লাগে। সেই মানটা বললাম ধরো 5, মানটা 5, এককটা বললাম আই ক্যাপ, দ্যাট ইজ 5 আই ক্যাপ। টোটাল ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করা হলো। ওকে, এই হচ্ছে আমাদের একক ভেক্টর। এরপর অবস্থান ভেক্টর, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড ক্যাপ প্লাস জেড কে ক্যাপ কীভাবে করতে হবে, তার সাহায্যে কী করতে হবে আমরা আরও অঙ্ক শিখবো। আচ্ছা, তারপরে শিখলাম আমরা মোস্ট প্রবাবলি এরপর এই দুটোই শিখেছি। মেরু ভেক্টর মানে বক্রপথে যখন কোনো একটা কণা ঘুরে বৃত্তপথে বা বক্রপথে, সার্কুলার পাথ আর কার্ভ পাথে, তার ক্ষেত্রে ট্যানজেনশিয়ালি স্পর্শক বরাবর যে ভেক্টরগুলো সেগুলোকে বলা হচ্ছে পোলার ভেক্টর বা মেরু ভেক্টর। আর অ্যাক্সিয়ালি ভার্টিক্যালি আপওয়ার্ড অর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে ক্লাসিফিকেশন। আর একটা লাস্ট নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, দুটো ভেক্টর যখন কতগুলো ভেক্টরের রেজাল্ট্যান্ট বা লব্ধির মান শূন্য হয়, মানে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু, আদি আর অন্তিম বিন্দু একই জায়গায় চলে আসে, তাদের আমরা বলি হচ্ছে আমাদের সেই যে ছবিটা পেলাম আমরা, সেটাকে আলটিমেটলি তার একটা পয়েন্ট দিয়ে সেটা ডিনোট করা যেতে পারে, তার কোনো মান অভিমুখ না থাকলেও যেহেতু রেজাল্টটা সবকটা রেজাল্ট্যান্ট মিলে যেটা পাবো সেটা যেহেতু একটা ভেক্টর, তার মাথায় একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। সেই কারণে কোনো দুটো ভেক্টরকে যোগ বা বিয়োগ করে কখনোই আমরা জিরো পাবো না, পেতে পারি জিরো ভেক্টর। যদি আমরা ইকুয়াল ভেক্টরকে বিয়োগ করি, মাইনাস করি, তাহলে পাবো জিরো ভেক্টর। আর যদি অপোজিট ভেক্টরের ক্ষেত্রে যোগ করি তাহলে পাবো জিরো ভেক্টর। তার অ্যাম্পলিটিউডটা জিরো, মানে পরম মানটা শূন্য, কিন্তু অভিমুখ থাকার জন্য, মানে অভিমুখ মানে কেটে সেটা যেহেতু একটা ভেক্টর, সেটা প্রকাশ করার জন্য অভিমুখ আলটিমেটলি নেই, কেটে কুটে গেছে সব কিছু। ওকে, সেটা প্রকাশ করার জন্য আমরা বলতে পারি আমরা অভিমুখকে কাটাও যায় না, সেটাও ভাবা যেতে পারে। তার জন্য একটা ভেক্টর সাইন দিচ্ছি আমরা, যে যেমন করে ভাববে, যেমন করে বুঝতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে আমরা বলছি একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা হলো জিরো ভেক্টর। ঠিক আছে, তো এই হচ্ছে ভেক্টরের প্রকার। তো ক্লাসিফিকেশন অফ ভেক্টর আমরা শিখে নিলাম। এর মধ্যে একক ভেক্টরটা খুব ভালো করে দেখবে, অবস্থান ভেক্টরটা খুব ভালো করে দেখবে। এই দুটো আমাদের আপাতত কাজে লাগবে। এই পোলার ভেক্টর আর অ্যাক্সিয়াল ভেক্টর এগুলো আবার রোটেশনাল মোশনকে আমরা আবার পড়বো। সেখানে আমাদের এই ভেক্টর কোয়ান্টিটি জিনিসগুলো কি, এদের রিলেশন কি, সেগুলো আমরা ডিটেলসে শিখে যাব। তখন কি আমরা পড়বো, যেমন ভি, এ, এস এগুলো শিখে ফেলেছি 1D মোশনে একমাত্রিক গতির ক্ষেত্রে। তো বাকি যেগুলো আছে এগুলো আমরা শিখবো, মোমেন্টাম কি, ফোর্স কি, সব আমরা আস্তে আস্তে চ্যাপ্টার যত বাড়বে, আমাদের একটা করে ফিজিক্যাল কোয়ান্টিটি বাড়বে, আমরা আস্তে আস্তে শিখে যাবো। এটা মেকানিক্স পোর্শনের জিনিসগুলো আমরা এখন শিখছি, তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো নেক্সট পার্টে আমরা চলে আসবো ভেক্টরের যোগ বিয়োগ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে ক্লাস এখানে শেষ করলাম। ক্লাসিফিকেশন অফ ভেক্টর তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই জানাবে। আর প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মন দিয়ে সবাই দেখে নেবে। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করলাম।